জানিস তো, আজকে আমাকে দেখতে এসেছিল। মনে হয় বিয়েটা পাকাই হয়ে গেল। আমার না ভীষণ ভয় লাগছে। কি করব বুঝে উঠতে পারছি না। এত ভয় পাচ্ছিস কেন? তুই তো খুব গুণী একজন মেয়ে। তুই যেমন কাজে নিপুণা, এই তল্লাটে কেউ তেমন নেই। তুই শ্বশুরবাড়ি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবি, দেখিস। বকুলের বিয়ে হবার কিছুদিন পরের ঘটনা। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের বিয়েটা হঠাৎই হয়ে গেল। আমি তোমার পছন্দ অপছন্দ কিছুই জানি না। তুমি যদি আমার সাথে একটু সহযোগিতা করো, মানে তোমার কি পছন্দ না পছন্দ আমাকে যদি বলো, তাহলে আমার সব কিছু গুছিয়ে নিতে খুবই সুবিধা হবে। আরে, তুমি এত ঘাবড়িয়ে যাচ্ছ কেন? আমার তো কোনো রকম কোনো কিছুতে অসুবিধা নেই। তুমি যেভাবে সংসারটাকে গুছিয়ে রাখবে আমার তাতেই খুশি। ওইভাবেই চললেই হবে আমার। তোমার কথায় আমি ভরসা পেলাম। ঠিক আছে, আমি নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে রাখবো, তুমি চিন্তা করো না। বকুল ছিল খুবই গৃহকর্মে নিপুণা একটি মেয়ে। বিয়ের পরে সে একা হাতে সমস্ত দায়িত্ব নিয়ে সংসার ভালোভাবেই গুছিয়ে তুলছিল। কি হে, সবার মুখে শুনছি তোমার বোন নাকি খুবই গুণী, সব কাজে নিপুণ পারদর্শী। তা আমাকে বলো, তুমি মেয়েটিকে পেলে কোথায়? সবই ভগবানের আশীর্বাদ। আমার তো তিনকুলে কেউ নেই যে ভালো দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে দেবে। আমার তো তিনকুলে কেউ নেই। আর আমি যা চাকরি করি আমাদের দুজনের বেশ সুন্দর চলে যাবে। আমি ভগবানের কাছে এরকম একটা মেয়েই চেয়েছিলাম আমি। তাই ভগবানই আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। সবই ওনার লীলা। বকুল একদিন কারোর বাড়ি থেকে হয়তো বাড়ি ফিরছিল, কিন্তু সে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে থাকে এবং সামনের গর্তটি সে লক্ষ্য করে না। ওই গর্তের মধ্যে পড়ে সে তার পাটা ভেঙে ফেলে। একদম ভেঙে পড়ো না তুমি। একদম চিন্তা করবে না। ভগবান সব ঠিক করে দেবে। আর আমি থাকতে তোমার চিন্তা কিসের? আমি আমার নিজের জন্য চিন্তা করি না, আমি তোমার জন্য চিন্তা করি। সেদিন যখন হসপিটালে আমি ডাক্তারের কাছে শুনেছিলাম আমার পা হয়তো কোনো দিন ঠিক নাও হতে পারে, কিন্তু এই খোড়া মানুষটাকে তুমি সারা জীবন কিভাবে বয়ে নিয়ে বেড়াবে, সেটাই আমার বড় চিন্তা। তোমাকে ওসব ফালতু চিন্তা একদম করতে হবে না। সুখে শান্তিতে আছো, ভালো থেকো। আর তোমাকে কে বলেছে যে তোমার পা ঠিক হবে না? ভগবান আছে, ভগবান সব দেখছে, তিনি সব ঠিক করে দেবেন। তার উপর ভরসা রাখো। বকুলের বর অভি নিজের হাতে সমস্তটা করতে থাকে, মানে সংসারের যাবতীয় কাজ ও টাইমে টাইমে বকুলকে দেখা সমস্ত কিছুই অভিক একা হাতে সামলায়। এইভাবে চলতে চলতে একদিন অভিকের বন্ধুটি অভিকের বাড়িতে এসে হাজির হয় এবং অভিককে বলতে থাকে, তোর সাথে দেখা করতে এসে যা দেখলাম আমি, আমার পুরো জ্ঞান ধারণাই পুরো উল্টে গেল। আমি ভেবেছিলাম তোর বউ সব জ্ঞানে সম্পন্ন, সব কাজ করতে পারে, কিন্তু এখানে এসে দেখছি তার উল্টো, তোকেই সব কাজ করতে হচ্ছে। তা বন্ধু, তোকে একটা যুক্তি দিই। তুই এই বউকে ডিভোর্স দিয়ে আর একটা নতুন বিয়ে কর। তোর তো টাকা পয়সারও অভাব নেই, আর জমি জায়গা ছেড়ে যা চাকরি আছে তোদের বেশ সুন্দর চলে যাবে। দেখ বন্ধু, তুই যা বলেছিস, আর কখনো যেন তোর মুখে এই কথা না শুনতে পাই। ওর পা ভেঙেছে ভেঙেছে, কিন্তু সেইটা যদি আমার ক্ষেত্রে ঘটতো, যদি আমার পাটাই ভেঙে যেত, ও কি পারতো আমাকে ছেড়ে যেতে? তুই এইভাবে কথাটা বলতে পারতিস তখন? তুই এরপর থেকে আমাদের বাড়িতে আর কখনো যেন তোকে না দেখি। তুই যখন আমার বউকে অপমান করলি, তোর সাথে আর আমার কোনো সম্পর্কই নেই।
অভিকের বন্ধুর কথাগুলি বকুল ভেতরের ঘর থেকে সব শুনতে পাচ্ছিল এবং সে মনে মনে ভাবতে লাগলো, অভিকের বন্ধু ঠিকই বলছে। কেন আমার মতো পঙ্গু মেয়েকে ও সারা জীবন বয়ে বেড়াবে? আজকেই আমি ওকে বলবো যাতে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তাতে ওর মতো ভালো ছেলের জীবনটা বেঁচে যাবে। কি ব্যাপার বকুল, তুমি হঠাৎ উঠে এসে এখানে চলে আসলে? কিছু কি বলবে আমায়? না, মানে একটা কথা বলার ছিল। তোমার বন্ধুটি এসেছিল, কিন্তু সে তোমাকে যে প্রস্তাবগুলো দিল সে কিন্তু ভুল কিছু বলেনি। আমার মতো একটি পঙ্গু মেয়েকে, যার কোনো নিশ্চয়তা নেই পা ঠিক হবে কি হবে না, তাকে এরকমভাবে নিয়ে বয়ে বেড়ানো তোমার জীবনের সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। তাই বলি কি, আমাদের ডিভোর্স করাটাই ঠিক হবে। তুমি অন্য একটা বিয়ে করো। তুমি যেটা বলেছ সেটা যেন তোমার মুখে আর জীবনে কখনো না শুনে। আর যদি শুনেছি তাহলে আমার থেকে আর ভয়ঙ্কর কিছু হতে পারে না। আর তোমাকে কে বলেছে যে তোমার পা ঠিক হবে না? অবশ্যই তোমার পা ঠিক হবে। আর যদি কখনো ঠিক নাও হয় তবুও আমি তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। নাও চলো, ঘরে চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সবাইকে ঘাড় মুটকে খাবো, অনেক দিন খাইনি। এই বউয়ের গায়ে ঢুকে আমার ভালোই হয়েছে। শিমুলতলি গ্রামে বাস করত বিমলা, তার একটি মাত্র ছেলে আর ছেলের বউয়ের সাথে। তার ছেলের বউ মায়া ছিল খুবই লক্ষ্মী আর গুণবতী মেয়ে। সারাদিন সে ঘরের বিভিন্ন রকম কাজ করত, কিন্তু তাও সে তার শাশুড়ির কোনোদিনও মন পায়নি। তার শাশুড়ি সারাদিন তার বৌমার ওপর খিটমিট করত। আরে বৌমা, এখনো কি রান্না হয়নি? তাড়াতাড়ি করো, আমার ছেলে এক্ষুনি ফিরবে। কখন খাবে? কি করো সংসারে সারাদিন বুঝে পাই না, একটু সামান্য রান্না করতেই এতক্ষণ সময়। একদিন সন্ধেবেলা বিমলা তার বৌমাকে ঘরে ডেকে পাঠালো। বৌমা, তাড়াতাড়ি রান্না বান্না যখন সেরেছ, বাসনগুলো এক্ষুনি পুকুর ঘাট থেকে গিয়ে মেজে এসো। আমি আবার কীর্তনে যাব তুমি আসলে। মা, এই ভোর সন্ধেবেলা পুকুর ঘাটে যাব কি করে? আর ওদিকটা একটু বাঁশ বাগান, আমার একটু ভয় ভয় লাগে। আপনার ছেলে আসলে গেলে হতো না? শোনো বাচ্চা, ওসব আদিক্যতা এখানে চলবে না। এইসব কাজকর্ম আমি এককালে ঢের করেছি। এখন বেশি ঢং না করে তাড়াতাড়ি বাসনগুলো মেজে উদ্ধার করো। তুমি আসলে আমি যাব। এই ভর সন্ধেবেলা পুকুর ঘাটে যেতেও ভয় লাগছে, কিন্তু কি করব, উপায় নেই। মা যে কিছুতে বুঝতেই চাইছেন না। যাই, পুকুর ঘাট থেকে বাসনটা মেজে আসি। মায়া পুকুর ঘাটে যেই বাসন মাজতে শুরু করেছে, বাসন মাজার কিছুক্ষণ পরে একটি ছায়ামূর্তি মনে হলো মায়ার পাশে এসে বসেছে। ক্রমশ জলটাকে পা দিয়ে নেড়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর ওই ছায়ামূর্তিটি মায়ার দেহের মধ্যে প্রবেশ করে, আর মায়া একটি অদ্ভুত রকম শারীরিক গঠন তৈরি হয়। মায়ার বাড়ি চলে আসে। সেই অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে সে তার উঠোনে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বিড়বিড় করে কি বলতে লাগে। বিমলা তার বৌমার অমন রূপ দেখে ভয়ে চমকে ওঠে। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে দেব। তোকে আগে মারবো,
তুই খুব শয়তান, ওকে আগে মারবো, আয় এদিকে আয়। ও বাবা, এ কি দৃশ্য! ও বৌমা, তোমার কি হয়েছে? হ্যাঁ, এমন করছো কেন মা? ও মা! বিমলা তার বৌমার ভয়তে বটগাছের তলায় এসে বসে থাকে আর তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। এক সময় তার ছেলে তার কাছে এসে জিজ্ঞাসা করতে থাকে যে সে এখানে বসে কেন। তখন বিমলা সমস্ত ঘটনা তার ছেলেকে খুলে বলে। তখন তার ছেলে একটি বুদ্ধি বার করে। বিমলার ছেলে একটি আগুনের মশাল জ্বালিয়ে তার বাড়ির সামনে যায়, কারণ সে শুনেছিল কোনো প্রেতাত্মা আগুন দেখে ভয় পায়। সে তৎক্ষণাৎ সেই মায়ার চারিদিকে আগুন জ্বালিয়ে দেয়। সেই প্রেতাত্মাটি আগুনের ভয়তে মায়ার গা ছেড়ে ভস্ম হয়ে যায়, আর তারপর থেকে মায়া সুস্থ হয়ে যায়, আর তার শাশুড়িও আগের থেকে অনেকটাই ভালো হয়ে যায়, তার বৌমার সাথে ভালো ব্যবহার করে।